আমি আমার জীবনকে জীবনের নিরিখেই দেখেছি। আমার নিজস্ব সত্তার মধ্যে মিশে আছে এদেশের ধানসিঁড়ি নদী, বৃষ্টি স্নাত মাটির শ্বেত গন্ধ। মুহূর্তটা মনে হয় এক মহাকাল। জীবনের গভীর থেকে এই উপলব্ধি আর চেতনা আমার শিল্পী সত্তার সাথে মিশে আছে। আমাদের চলচ্চিত্র অঙ্গন থেকে আমি সর্বপ্রথম লাল সবুজ পতাকা, আমার দেশের পতাকা নিয়ে তাজখান ফেস্টিভ্যালে গেছি। আমার তখন গর্বে আনন্দে চোখ দুটো অশ্রু সজল হয়ে গেছিল। সুপ্রিয় দর্শক, আমি মাসিদ রনো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। সময়ের গল্প করছি, আর আজকে আমার সাথে তিনি দীর্ঘ সময়ের সাক্ষী, ঢালিউডের এক ইতিহাসের সাক্ষী। তিনি জীবন্ত কিংবদন্তি কোহিনূর আক্তার সুচন্দা। কথা বলবো তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নানা বিষয়ে। কেমন আছেন আপা? ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়ে সত্যি খুবই ভালো লাগছে। আজকে খুবই কালারফুল। আপনার চলচ্চিত্র ক্যারিয়ার যেরকম কালারফুল ছিল, সমৃদ্ধ ছিল, উজ্জ্বল ছিল, একেবারে সেরকম বর্ণিল রূপে আজকে আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আপনার এই বক্তব্যর সাথে আমি নিজের কোনো কথাই বলতে চাই না, তবে আমি সবসময় কালারফুল পছন্দ করি। কালারফুল প্রকৃতি, এগুলো আমার পছন্দ। আমি কাপড় চোপড় যখনই যা পরি সেটা একটু কালারফুল পরতে পছন্দ করি। আর যদি পাখি, ফুল, প্রজাপতি এগুলো শাড়িতে বা কাপড়ে থাকে সেটাতে আমি খুবই খুশি। আর যদি না থাকে আমি আলাদাগুলো কিনে নিয়ে কাপড়ের মধ্যে লাগিয়ে নিই। ও, এত তারুণ্য এবং এই যে উচ্ছ্বাস, এই চিরসবুজ থাকাটা, এবং শুধু আজকে না, আপনার ক্যারিয়ারের শুরু থেকে যদি কেউ একটু দেখে, একটু অবলোকন করে, তাহলে বুঝবে আসলে যে আপনি অন্য সব নায়িকার থেকে একেবারে আলাদা, অতুলনীয় এবং অনবদ্য ছিলেন। আমি বলবো স্বকীয় মহিমায় ভাস্বর ছিলেন। তো এই যে স্বকীয় থাকাটা এবং নিজস্ব ব্যক্তি সত্তা তৈরি হওয়া, এটা কিভাবে এসেছিল আপনার মধ্যে? আমি একটু সত্যি শুনতে চাই আজকে। আমি আমার জীবনকে জীবনের নিরিখেই দেখেছি। আমার নিজস্ব সত্তার মধ্যে মিশে আছে এদেশের ধানসিঁড়ি নদী, বৃষ্টি স্নাত মাটির শ্বেত গন্ধ। মুহূর্তটা মনে হয় এক মহাকাল। জীবনের গভীর থেকে এই উপলব্ধি আর চেতনা আমার শিল্পী সত্তার সাথে মিশে আছে। পোড় খাওয়া যাপিত জীবনে সব মুহূর্ত আমি স্বতঃস্ফূর্তভাবে ধারণ করি আমার শিল্পী চেতনায়। হয়তো অর্জনটা আমার এইভাবেই এসেছে। আমাদের চলচ্চিত্র অঙ্গনে এই বিষয়টা আসলে খুবই বিরল যে একই পরিবারের তিন বোনই এত বড় তারকা আমাদের চলচ্চিত্র জগতের। আপনি, ববিতা আপা, চম্পা আপা। ছোট দুই বোনকে নিয়ে একটু কিছু শুনতে চাই আপনার মুখে। ববিতা, চম্পা আমার ছোট দুই বোন। ওরা অনেক বড় মাপের শিল্পী। শুধু আমি বলবো যে দেশেই নয়, দেশের বাইরেও তারা অনেক সুনাম অর্জন করেছে। এবং আমি বোন হিসেবে তাদের এই অর্জন, তাদের এই সুনামে আমি গর্বিত। এবং আমি তাদের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা রইল। সবাই বলে যে একই পরিবারের যদি একাধিক তারকা থাকে, অনেক সময় দর্শক তো বলেই ফেলে যে আমি অমুক বোনের ভক্ত, আমি তো অমুক বোনের ভক্ত। কিন্তু আপনাদের মধ্যে কখনো এরকম হয়েছিল যে একটু কে কার থেকে বড় শিল্পী, এটা কি কখনো ভাবা হয় কিনা? না, সেরকম কিছু আমার মনে হয়নি। এই কারণে যে যখন আমি তাদের যেটুকু আমি অভিনীত ছবি আমি পুরো দেখি নাই, যতটুকু দেখেছি, আমার মনে হয়েছে যখন তারা অভিনয় করে মনে হয় যে এই চরিত্রটা, যে চরিত্রে অভিনয় করছে ববিতার জন্যই ঠিক। আবার চম্পা যখন অভিনয় করছে তখন মনে হচ্ছে না, এখানে ববিতা হলে ঠিক হতো না, এটা চম্পাই ঠিক করবে এবং চম্পার জন্য পারফেক্ট। এইরকমই আমার ফিলিংস হয়েছে। আমি কিন্তু সত্যি, তার মানে হচ্ছে যে ওরা দুজনাই একেবারে চরিত্রের উপযোগী অভিনয় করে।
যার যার চরিত্রকে নিজেকে একদম মেলে ধরে ওই চরিত্রে। হ্যাঁ সেটাই। ওনারা দুই বোনই দেশের বাইরের কথা বলছিলেন, সত্যজিৎ রায় গৌতম ঘোষের সাথে কাজ করেছে চম্পা আপা। গৌতম ঘোষের সাথে জি কাজ জি। আপনাকে আমরা ওইভাবে দেশের বাইরে কাজ করতে দেখিনি, এটা কি সংসারের দায়িত্ব পড়ে গেল দুই বোনকে এস্টাবলিশ করায় অনেক দায়িত্বের জন্য নাকি? আমি আমার দেশের যেসব পরিচালকদের, আমার সময়ে যেসব পরিচালকদের সঙ্গে কাজ করেছি, তারা যে মানে তাদের থেকে যে অন্যরা অনেক বেশি বড় পরিচালক, আমি সেটা এক মুহূর্তের জন্য ভাবি না। সত্যজিৎ রায় ওনার দেশে, সত্যজিৎ রায় মানে অনেক বড়, বা দেশের বাইরেও। কিন্তু আমার দেশে যদি আমি বলি যে জহিরান কোন অংশে কম? হ্যাঁ, জহিরানের জীবন থেকে নেওয়া ছবি দেখে সত্যজিৎ রায়, মৃণাল সেন, অন্যান্য যত পরিচালক, বড় বড় পরিচালকরা দেখেছেন, এবং সত্যজিৎ রায় নিজে ব্যক্তিগতভাবে ছবিটা দেখে তার পিঠ চাপড়িয়ে বলেছিল যে, উনি বলেছিলেন একটি কথাই, যে তোমার জন্ম কেন ও দেশে হলো। এটার ভিতরে যে অন্তর্নিহিত কি কথা উনি বোঝাতে চেয়েছেন, এটা নিশ্চয়ই আমি মনে করি যে আমার কথাটা শুনে বা ওনার কথাটা শুনে হয়তো বুঝতে পারছেন যে উনি কি বোঝাতে চেয়েছেন। মানে আমাদের দেশে এমন লোকের মূল্যায়ন, অনেক বড় ইন্ডাস্ট্রিতে এই কাজ করতে দেশে পারতেন। মূল্যায়ন হবে না, বা এই দেশের থেকে আরো অনেক কিছু তার করার ছিল। সত্যি। তো সেটাই হয়তো উনি বোঝাতে চেয়েছিলেন। তো যাই হোক, সেটা আমি বলবো না। এবং আমার সৌভাগ্য হয়েছিল যে ওই সময় 60-এর দশক, 70-এর দশকে, দেশ স্বাধীনের আগ পর্যন্ত যত ছবিতে আমি কাজ করেছি ম্যাক্সিমাম, এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সব বড় বড় ডাইরেক্টর, এবং নতুনও কিছু ডাইরেক্টর এসছিলেন যারা প্রথম ছবি করেছেন আপনার সাথে। তারা আমাকে নায়িকা হিসেবে, নারায়ণ ঘোষ, মিতা বলেন, বা আরো পরিচালক, সবার নাম তো এই মুহূর্তে মনে আছে, মমতাজ আলী, তারপরে অনেক পরিচালক আছে যারা প্রথম ছবি করতে এসছেন এবং আমাকেই নায়িকা হিসেবে নির্বাচিত করেছিলেন। অনেক সময় ছবিতে আমাকে নেওয়ার জন্য একটু ভয় পেতেন। কেন ভয় পেতেন সেটা আমি পরে হয়তো চিন্তা করেছি বা জেনেছি। একটা হচ্ছে যে আমি জহিরানের স্ত্রী, আমি ওই সময় একজন নাম করাই বলবো, এক নম্বর নায়িকা। তো এই সব কিছু চিন্তা ভাবনা করে ওনারা আমার সাথে কথা বলবেন, হয়তো পরে জেনেছি হয়তো তাদের সেই সামর্থ্য আমাকে নেবার মতো যে পারিশ্রমিক দিতে হবে বা যেটা করতে, বিশেষ করে পারিশ্রমিকের কথা বলবো, তখন আমি হাইয়েস্ট পারিশ্রমিক নিতাম। কত সালের কথা বলছেন? এটা আমি 60-এর দশক বলছি, শুরুর দিকে, এবং দেশ স্বাধীনের আগ পর্যন্ত কথা বলছি। তো আমাকে একদিন হঠাৎ করে জহিরান সাহেব বলছে যে তোমার সাথে অমুক পরিচালক একটু কথা বলতে চান। তো আমি বললাম যে হ্যাঁ, কথা বলতেই তো পারেন। কার কথা বলছেন? না, একটু ভয় পাচ্ছে। কিসের ভয়? কিসের ভয়? উনিও মানুষ, আমিও মানুষ, ভয় পাবার তো কিছু নাই। উনি পরিচালক, আমি শিল্পী, আমি কাজ করব। তারপরে যাই হোক, আমি বললাম ঠিক আছে, ওনাকে বলে দিয়েন আমার সাথে কথা বলতে। তিনি হচ্ছে মমতাজ আলী। আচ্ছা আচ্ছা। ওটা হলো নতুন নামে ডাকো, সিনেমার জন্য। হ্যাঁ, আসার পরে খুব মাটিতেই বসে পড়েছে, আমি বসা চেয়ারে। আমি বললাম না না, আপনি ওখানে কেন বসছেন? আপনি বলছেন না না, আমি অসুবিধা নেই, আমি এখানে বসে আমি ভালো ফিল করছি। তো যাই হোক, তারপরে উনি বললেন আমি এরকম চিন্তা, সরকার কবির উদ্দিনকে নিয়ে ছবিটি করতে চান। সংবাদ পাঠক ছিলেন। আচ্ছা, আপনি তো জানেন তখন পাকিস্তান আমলে উনি খুব নাম করা সংবাদ পাঠক ছিলেন, কবির উদ্দিন। আচ্ছা আচ্ছা। উনি একটা ছবিই করছেন। তো যাই হোক, তারপরে বলল যে আমি এই ছবিটা করতে চাই। তো আসলে খুব বলবে কি বলবে দ্বিধাদ্বন্দ্ব। বললেন না কি পয়সার সমস্যা, টাকার সমস্যা, আমি বুঝতে পারছি। তা হাসতেছে। তা আমি বললাম আপনার কোনো টাকা পয়সার চিন্তা করতে হবে না, আপনি ছবির শুটিং কবে থেকে আমাকে শিডিউল জানিয়ে দেন, আপনি কাজ শুরু করেন। এরকম কেন বললেন? গল্প খুব ভালো ছিল এই জন্য? না, গল্প তো ভালো ছিলই। আর তারপরে কথা হলো ওই সময় সরকার কবির উদ্দিনে একটা নাম ছিল, ফেমাস লোক, তাকে
অসম্মান, সব মিলিয়ে আপনার ভালো লেগেছে পুরো আয়োজনটা, অসম্মান বুঝতে করার পেরেছি। কোনো প্রশ্ন ওঠে না। Definitely। তো যার কারণে আমি ছবিটি করতে মানে আগ্রহ বোধ সম্মতি করেছিলেন। আগ্রহ প্রকাশ করেছি, এবং আমি বলেছি পয়সার চিন্তা আপনি করবেন না, আপনি শুরু করেন। তা এবং আমি ববিতা আপার বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি যে অশনি সংকেত যখন উনি করতে যায় আপনি ওনাকে নিয়ে গিয়েছিলেন, তাহলে আপনি কেন করলেন না? শোনেন আমার কথা না, আমি তো করতে পারি না। একজন পরিচালক হচ্ছে চলচ্চিত্র যিনি বানান তার সেরা, একদম তিনি হচ্ছে এক Captain of the নম্বর, ship। এক নম্বর। হ্যাঁ। তার পছন্দ, তার গল্প, তার সব কিছু, তিনি যে মানে ছবি বানাবার আগে যেটা ফিল করছেন যে আমার এইরকম চেহারা, এইরকম আমার দৃশ্যগুলো এরকম হবে, এরকম কাকে বেশি এই মানাবে, বয়সী একটা কিরকম মানে বয়সটা বড় ফ্যাক্টর না, বয়স তো নায়িকা হবার বয়সই তখন ছিল আমার। রাইট তখন না মানে ওই চরিত্রটার বয়স তো ওইটা কতটুকু না, হবে? আমি তখন লিবারেশন টাইমে যখন আমি জহির যখন মানে কলকাতাতে অবস্থান করছি, মানে ওই মুক্তিযোদ্ধার সময়, তখন জহিরের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো আমাকে একদিন বললো চলো তোমাকে দাদার কাছে নিয়ে যা, সত্যজিৎটার সাথে পরিচয় করাই দিই। মানিকদা বলে ডাকতেন মানিকদা আপনারা, বলে, হ্যাঁ। তাও না উনি সত্যজিৎ পরিচয়। আমি বলছি, ঠিক আছে যাব। তো যাই হোক আমি গেলাম, লিফট থেকে উঠে দাঁড়ালাম, দেখলাম বাড়ি মানে মূল যে গেট, দরজা বিশাল লম্বা উঁচু। তা আমি বলছি, বাবা এত বড় লম্বা গেট, নকশা টকশা করা। তা আমি আর জয়িদা এসে তো এসে সিটকানি খুলে দরজাটা খুললেন উনি নিজেই। তা আমি ওনাকে দেখে মানে আমি ওনাকে সালাম দেওয়ার জন্য মানে সালাম দিব, তা আমি তো এইভাবে দিতে পারছি না, আমি এরকম করে মুখটা বিশাল উঁচু দেহি করে, একজন মানুষ, মানে ভরাট এত লম্বা, কণ্ঠস্বর, এত হ্যাঁ। লং, এবং তারপরে সালাম করো, আরে আসো আসো এসো এসো এসো। তা জহির বলতে চাচ্ছিল যে আমার স্ত্রী, তোমার পরিচয় করে দেওয়ার দরকার হবে না, আমি ওর ছবি দেখছি, সুচন্দা তোমার জীবন থেকে নেয়া। জীবন থেকে নেওয়া ছবি দেখছি, আসো আসো ভিতরে আসো। খুব নিয়ে গিয়ে বসালেন। উনি বোধহয় কোনো একটা দেখলাম কাগজপত্র সব ছড়ানো স্ক্রিপ্টের কাজই করছিলেন, I think। স্ক্রিপ্ট বা কোনো কিছু কাজ টাজ করছিলেন, কাজ করতে যাক অনেক গল্প অনেক কিছু হলো, দেশ নিয়ে এটা ওটা, জোরের সাথে গল্প করলেন, চা নাস্তা সব খাওয়া হলো। তারপরে উনি এক মুহূর্তে বলছে, সুচন্দা তোমার কোনো ছোট বোন টোন নাই? হ্যাঁ দাদা আছে আছে। আমি মানে মানে আনন্দে কিছু একটা আত্মহারা, পেয়ে হ্যাঁ, গেলাম হ্যাঁ, যে আরে আল্লাহ, বলে কি? আমি বলছি, হ্যাঁ দাদা আছে, আমার ছোট বোন, ছোট বোন। তোমার কাছে ছবি আছে? আমি বললাম, দাদা আমি যেভাবে আসছি, আমরা যেভাবে আসছি সেই বর্ডার লাইন দিয়ে পেরিয়ে লুকিয়ে চুরিয়ে জীবনের একটা মানে রিস্ক নিয়ে, মানে বাঁচবো কি বাঁচবো না, গুলি খেয়ে জীবন মরি বাজি কিনা, রেখে, এরকম একটা পর্যায়ে বাচ্চাদের নিয়ে। তো ন্যাচারালি আমি তো ছবি নিয়ে আসতে পারিনি, দাদা আপনি চাইলে আমি ছবি দিতে পারবো। কারণ ওই সময় আবার আমাদের বাড়িতে যেখানে থাকতাম, মুক্তিযুদ্ধ যারা করতো ছেলেরা আবার আসতো জহিরের কাছে, জহিরের কাছে বিভিন্ন ইনফরমেশন আদান প্রদান করতো, কি হচ্ছে দেশে, কি হচ্ছে না। এসে আসলে আবার ওদের দেখতাম গায়ের মধ্যে কাদা মাটি লাগানো সব পোশাক আশাক পরা। আমার না ছোট ছোট, তো বেশি বড় না, মানে ভাইদের মতন, আমার ভাইদের মতন বা তো আমি তখন ওদের কাপড় ওদের ইয়ে করে অন্য কাপড় বা ইয়ে দিতাম, বলতাম যে তোমাদের কাপড়টা আমি আবার ধুয়ে দিতাম, দিয়ে শুকিয়ে ওদেরকে দিতাম। আবার ওই যাই খাবার থাকতো ওই রুটি বানিয়ে বা এই কখনো ভাত ওদেরকে খাওয়াতাম। তারপর মনে মনে ভাবলাম যে এই যে ছেলেগুলো যাতায়াত করে ওদেরকে বলবো বাংলাদেশ থেকে ববিতার ছবি আনতে। সেটা তো পাওয়া ইজি, ভিউ কার্ড পাবে, পাওয়া যায়, এটা কোনো ব্যাপারই না। তো এরকম বলছে, দাদা আমি আপনাকে এনে দিব। আমি তো মানে মানে কি যে পেলাম, মনে হলো আল্লাহ আমার বোন সত্যজিতের ছবিতে কাজ করবে, আমি মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন এরকম। তার কিছুদিনের মধ্যেই কিন্তু স্বাধীন হয়ে গেল, দেশ স্বাধীন। জহির তখন স্টপ জেনোসাইড এটা ওইটা শুটিং ফুটিং নিয়ে ব্যস্ত, এই সমস্ত করতে করতে তারপরে দেশ স্বাধীন হলো। জহির যেদিন দেশ স্বাধীন হলো, জহির তো সাথে সাথেই মানে ওই ফ্লাইটে যেদিন ওই যে তাজউদ্দিন সাহেব আরো কারা কারা একটা স্পেশাল ফ্লাইটে বাংলাদেশে যাবেন, ওই ফ্লাইটে জহিরকে ক্যামেরা নিয়ে ওই ফ্লাইটে তাদের সঙ্গে রওনা দিল। আপনি ছিলেন? আমাকে আর বাচ্চাদেরকে ওই বাড়িতে রেখে চলে গেল, কোনো টাকা পয়সা কিছুই না, খাওয়া দাওয়া নাই। উনি তো কাজ পাগল মানুষ, উনি কাজ পাগল মানুষ, উনি চললেন, শুধু বলে গেলেন তোমার কোনো সমস্যা হবে না। আলমগীর কবির উনি তো পাশেই থাকতেন, বলে যে কবিরকে আমি বলে গেছি তোমার কোনো সমস্যা হবে না, ওকে
নো প্রবলেম। আমিও তো এত কিছু নিয়ে ভাবতাম না যে আমার কোনো সমস্যা নেই। কাজ পাগল মানুষের সংসার করা আর এরকম গুণী মানুষদের সংসার কিন্তু করা বড় কঠিন। মুড বুঝে চলতে হয়। সব মেয়েরা পারবে না, অনেক জীবনের স্যাক্রিফাইস। নিজের সংসারের কোনো খোঁজ নাই, খবর নাই, বাচ্চাদের খবর নাই, কিছু নাই, মানে কাজই করতেছে এরকম। তা আমি মনে মনে নিজেকে মনের কাছে সান্ত্বনা দিতাম, ভাবতাম যে হ্যাঁ, একজন গুণী ব্যক্তি, কাজ পাগল মানুষ, তার স্ত্রী আমি, আমাকে তো স্যাক্রিফাইস করতেই হবে, একদম। আমার বাচ্চাদেরও করতে হবে। তো আমি আর কখনো, সেজন্য উনি নিমগ্ন চিত্তে কাজটার দিকে ফোকাস ছিলেন আর কি আমি সবসময়। কোনো দিন তাকে ডিস্টার্ব করতাম না, কোনো দিন না, মানে ভুলেও না যে আমার কিছু লাগবে বা না লাগবে বা বাচ্চার অসুখ বা আমার শরীর খারাপ, আমি নেবার, আমার মনে পড়ে না। এই যে যে ঘটনাতে আমরা ছিলাম, আমি আরেকটা ইন্টারভিউতে, কবরী আপার একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে উনাকে নাকি অশনি সংকেতের জন্য এফডিসিতে এসে চয়েস করে গিয়েছিলেন এবং ছবি টবি তুলে, কিন্তু পরবর্তীতে উনাকে না নেওয়া, ওনার একটা বোধহয় চাপা একটা ছোট্ট ক্ষোভ ছিল। No, এটা আপনি কিছু জানেন এই ব্যাপারে? no, এগুলো সব ফালতু কথা। আচ্ছা। এগুলো সম্পর্কে আমি কোনো দিন শুনি না, আমি তো শুনতাম এগুলো বানোয়াট কথা। একবার একটু কথা হয়েছিল, কথা বলেছিল যে অলিভিয়ার ব্যাপারটা, ওকে। অলিভিয়ারকে নেওয়ার এরকম একটা চিন্তা ভাবনা বা ওইরকম কিছু করছে কেন, বোধহয় এরকম শুনেছিলাম। আমি তো সব সময় থাকতাম না, আমার তো কাজ ছিল, ডেফিনেটলি। আমি তো সারা দিনও, আমিও সকাল থেকে নিয়ে, আর তখন তো সারা রাত শুটিং হতো, হোল নাইট। তা আমি শুটিং নিয়ে ব্যস্ত, ওদিকে আমার বাচ্চা কাজের লোকের কাছে রেখে চলে যেতাম, শুটিং থেকে এসেই তো বাচ্চার দিকে তখন খেয়াল করতে দেখভাল হতো, করতে ব্যাগটা হতো। ফেলেই বিছানায় পড়ে কি খাওয়ালে, কি করলা, কি হলো। তো এই হলো অবস্থা, এইভাবে আমি আমার বাচ্চাদের করছি। তো যাই হোক, যে কথাটা আপনি কি সত্যি শুনেছেন না, যে, হ্যাঁ যেটা বলছিলেন জি, না তো আমি শুনেছিলাম যে অলিভিয়া টলিভিয়া এরকম নিবে টিবে এরকম একটা, কবরী আপার কথা কখনো না শুনেননি? না না, নেভার, কবরীর কথা কোনো দিনও আমি শুনিনি, কোনো দিনও না। এই একই ইস্যুতে ভারতের বলিউডের খুব বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর, উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওই ছবিটা উনার করার কথা ছিল এবং উনি বলছিলেন যে যে যাকে নিয়েছে, মানে ববিতা আপার কথাই বলছেন, রিসেন্টলি কিন্তু ইন্টারভিউটা, আমার অত ভালো লাগেনি তার কাজ, মানে ববিতা আপার কাজ শর্মিলা ঠাকুরের কাছে অত ভালো লাগেনি। না কি ববিতা, বলবেন? শোনেন ওটার মধ্যে, গল্পের মধ্যে যে ব্যাপারটা, স্টোরিটা যা, যে একটা অল্প বয়সী একটা ছেলে Innocent মেয়ে, মেয়ে, হ্যাঁ। একটা অল্প বয়সী ছেলে মেয়ে, সেখানে তো ম্যাচিউর বড় আর্টিস্ট বা ম্যাচিউর আর্টিস্টদের তো মানাবে না। সেটাই। ওখানে হচ্ছে যিনি গল্পটা উনি তো লেখেননি গল্প, এটা সবই ওনার মাথার মধ্যে ছিল, চিত্রনাট্য বলেন, কাহিনী বলেন, সব তার মাথায়। কিন্তু এটার মধ্যে বনানী চৌধুরী কাজ করেছিলেন কলকাতার। তো বনানী চৌধুরী আমার মায়ের খুব বন্ধু মানুষ ছিলেন, আমাদের যশোরে বাড়ি, আমাদের বাড়ির পাশে। যাই হোক, উনি কাজ করেছেন, আরো অনেকেই কাজ করেছে, কিন্তু এইগুলো ঘটনা যেগুলো আপনার শোনেন বা যেগুলো ইউটিউবে দেখেন, অনেক কিন্তু মিথ্যা Fake। এবং অনেকগুলো সঠিক নয়, আমি বলবো। আপনার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি যদি বলি, অসংখ্য, কিন্তু জীবন থেকে নিয়ে তো আসলে আমাদের একদম ইতিহাসটাকে কিভাবে দেখালো, তাই না? সেই শোনো, ব্রিটিশ আন্দোলনের ব্যাপারটা, এবং আমি যদি ভুল না করি, ওই ছবিতে প্রথম আমার সোনার বাংলা যে জাতীয় সঙ্গীত পরবর্তীতে হলো সেটা ইউজড হলো, এবং আমার ভাই রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটা, এবং সেই কারারই লৌহ কপাট, নজরুলের জি, জি, লেখা জি। কারার সব। সব। জহিরান খুব দূরদর্শিতা ছিল তার মধ্যে, জহিরান অনেক দূর আগের থেকে উনি উপলব্ধি করতে পারতেন, অনেক কিছু বুঝতে পারতেন। এটা আমার কাছে খুব একটা আশ্চর্য মনে হতো। আমি অনেক কিছু জীবনে দেখেছি যেগুলো খুব, আমি অবাক হয়ে গেছি যে এরকম কি করে হয়। মানে উনি খুব দূরদর্শিতা ছিল মধ্যে, উনি খুব দূরের জিনিস আগে থেকে উপলব্ধি করতে পারে। এই যে দেশে এখন মারামারি কাটাকাটি সারা বিশ্বে, এটা নিয়েই তো লেট দিয়ার বিলাইট, হ্যাঁ, এটার কাহিনী। সেটা তো মুক্তি পেল না কখনো। হ্যাঁ, তো এই জিনিসগুলো উনি আগে থেকেই উপলব্ধি করছেন। ওটা কি ইংরেজি ছবি ছিল না? হ্যাঁ, Let There Be হ্যাঁ, Light? হ্যাঁ। জীবন থেকে নেয়ার কথা বলছিলাম, যখন কাজ করছিলেন তখন কি বুঝতে পেরেছিলেন যে এই ছবিটা বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ছবি হয়ে থাকবে? আমি বুঝতে পেরেছিলাম, কারণ আমি তার জীবন সঙ্গী, আমি তাকে কাছ থেকে দেখেছি। যখন প্রথম স্ক্রিপ্টটা করা, মানে যখন ভাবলেন যে এরকম একটা ছবি উনি করবেন, তখন আমি আর ও লাহোরে ছিলাম, পাকিস্তানে, এবং সে অনেক বড় কাহিনী, যা হোক ও এত বড়, কাহিনী হ্যাঁ। এখন বলা যাবে না। তখন রাত্রেবেলায় সে কতগুলো নোট আমাকে দিয়ে করিয়েছিল, কিছু নোট। তাই বললো এগুলো কি? তা বললো যে এটা আমি এমন একটা ছবি বানাবো
যে ছবি দেখে মানে যে ছবি মানে তখন বলছিলেন যে পাকিস্তানিদের ভিত কাঁপিয়ে দিব, এরকম একটা কথা। তো আমি বুঝতে পেরেছিলাম যে এমন কিছু একটা করবেন। আর চিত্রনাট্য যখন উনি করতেন তখন আমি তো পাশেই থাকতাম, যখন শুটিং না থাকতো আমাকে সব সময় পাশেই থাকতে হতো। তো যাই মানে হোক, আপনি সহকারী পরিচালকের মতো ছিলেন না? হ্যাঁ, আর উনি কখনো নিজে হাতে লিখতেন খুব কম, উনি লিখতে পছন্দ করতেন আপনাকে না। দিয়ে লেখাতেন? এই সামনে চেয়ার নিয়ে সব অ্যাসিস্ট্যান্টরা বসতে, আমজাদ হোসেন বলেন, অমুক বলেন, তমুক বলেন, উনি গড় গড় করে বলতো। আমি প্রথম প্রথম খুব একটু অবাক হয়ে গেলাম যে এই মুখস্থ করার মতো বলতেছে, এর মধ্যে কিছু আছে টাছে নাকি, এভাবে বলে কি করে, এইরকম একটা ব্যাপার ছিল। দেখেন অনেক কাহিনী, এগুলো খুবই বলে শেষ ক্রিয়েটিভ করা পিপল যাবে না। আসলে। আপনার সিনেমার ক্যারিয়ারে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, আপনার যত সবচেয়ে ক্লাসিক মুভি বেশিরভাগের নায়ক রাজ্জাক। এটা কি আপনার পরিকল্পনা করেই করেছিলেন নাকি জুটি দর্শক পছন্দ করেছিল যার কারণে একের পর এক ছবি করতেন? এটা জুটি মানে যখন বেহুলা করার পরে এত সুপার হিট হয়ে গেল, সুপার ডুপার হিট, হল থেকে নামেই না। তো এই ছবি করার পর তখন তো বেশিরভাগই ছিল আপনার পাকিস্তানি প্রডিউসার, হ্যাঁ। ডিস্ট্রিবিউটার। তখন তাদের কাছে ছবি করার জন্য কেউ গেলে বলতো, একটা কথাই বলতো যে পিকচার মে কौन कौन है हीरो हीरोइन, अगर सुचंदा रज्जाक है तो कितना लगेगा ले जाइए, এরকম। তো যাই হোক, এটা একটা মানে জুটি হয়ে গেছিল আমাদের। তারপরে আমি আনোয়ার হোসেনের সঙ্গেও কিন্তু প্রচুর ছবি আমার ভালো করা করেছেন, হয়েছে, হ্যাঁ। অনেক। আমি সবার গোলাম, মানে সবার সাথে আমি কাজ করেছি। আমি এমন কোনো আর্টিস্টের নাম বলতে পারবো না যার সাথে ওই সময়ে যার সাথে আমি কাজ করি নাই, প্রত্যেকের সাথে আমি কাজ করছি। কত হবে আনুমানিক ছবির সংখ্যা? আমার আনুমানিক ছবির সংখ্যা ১০০ ৩৭-৩৮টা হবে আমার। আমি, অনেকে বলে যে আমি ৩00-৪০০ ছবিতে কাজ করেছি, অভিনয় করছি। আমি কিন্তু এই ইয়েতে আমি গড়পড়তা কাজ আপনি বিশ্বাসী না। করেননি কখনোই। আমার কথা হলো যে আমি যারা বিদেশে দেশে পুরস্কার পান বা ইয়ে, তারা তো একটা ছবিতেই পান, হ্যাঁ, একটাতেই পান। আমি কোয়ালিটি পছন্দ করি, নট কোয়ান্টিটি, কোয়ান্টিটি। রাইট। এবং পুরস্কারের কথায় ছিলাম, আপনি আজীবন সম্মাননা পেয়েছেন হ্যাঁ, পেয়েছি। সরকারের কাছ থেকে, হ্যাঁ, পেয়েছি। আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। হ্যাঁ। কিন্তু সেরা অভিনেত্রী হিসেবে কি আপনার কাছে মনে হয়েছে যে আপনার পুরস্কার আরো পাওয়া উচিত ছিল? অনেক পেয়েছি, আমার অনেক পুরস্কার। মানে আমি ছিল, আমার একটা ক্ষোভ ছিল যে সবাই এত পুরস্কার পায়, আমাদের সময় কেন পুরস্কার প্রথা ছিল না, ছিলই না, তখন রাইট। ছিল না। তো আমি একটা ছবি বানিয়ে, আমার জহিরানের লেখা উপন্যাস 1000 বছর ধরে ছবিটি বানিয়ে আমি যত পুরস্কার দেশে বিদেশে পেয়েছি, আমার কোনো দুঃখ ক্ষোভ নাই। আমার সমস্ত দুঃখ ক্ষোভ সব মুছে গেছে। 37টা পুরস্কার এই পর্যন্ত। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই দেশে ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমার ছবিতে 6টা না 7টা পেয়েছি। পেয়েছে, right. আমি পেয়েছি 2টো বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টর, আর অন্যান্য মিউজিক ডাইরেক্টর, তো সেট ডিরেক্টর, এগুলো সেরা এগুলো অভিনেতা। সব সব এই হলো কথা। হ্যাঁ, এবং আপনি যখন একদম ফুল ফ্লেজেড নায়িকা তখন বোধহয় ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিলই না না, বাংলাদেশে। তখন কোনো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড কোথায় ছিল না। বাচসাস পুরস্কার বোধহয় ছিল দুই তখন। একটা ছিল, তখন সেটা আপনি আমি পেয়েছেন। সেটাও পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এটা কেউ জানে না, কিন্তু আমি আজকে বলতে চাই যে ঠিক দেশ স্বাধীনের পরে জহিরকে যখন আমি হারালাম, তারপর পরই কিছুদিন পরে আমার কাছে একটা তাসখান ফিল্ম, ইন্টারন্যাশনাল ফিল্ম তাসখান, ফেস্টিভ্যাল হ্যাঁ, থেকে আমার একটা আমন্ত্রণ পত্র আসলো ফেস্টিভ্যালে যোগদানের জন্য। আমি চিঠিটা পড়লাম, তারপরে তো বুঝতেই পারছেন। তো যাই হোক, আমার দেশ থেকে সর্বপ্রথম আমি আমার দেশের পতাকা নিয়ে, আমাদের চলচ্চিত্র থেকে, চলচ্চিত্র অঙ্গন থেকে আমি সর্বপ্রথম লাল সবুজ পতাকা, আমার দেশের পতাকা নিয়ে আমি তাসখান ফেস্টিভ্যালে গেছি। তো ওই ফেস্টিভ্যালে আমি সব জায়গায়, ইন্ডিয়াও এসেছিল, পাকিস্তান, সবার সাথে দেখা হয়েছে। এবং আমি একটা মজার ঘটনাও বলতে চাই, সেটা হচ্ছে যে আমি ওখানে যে সবসময় শাড়িই পরেছি, পাড়-আলা শাড়ি, খোঁপায় ফুল, কখনো টিপ। তো ওখানকার যারা ক্যামেরাম্যান বা ওখানকার যারা টেলিভিশনের পত্রিকার লোক, সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় চোপড় পরে যখন বাইরে বেরোবো তখনই দেখি ফুল নিয়ে সব লোকজন দাঁড়িয়ে আছে আমার জন্য। মানে ওদের কাছে মনে হয়েছে যে এই বাঙালি, মানে বিয়ের যে একটা
শাড়ি পরা, খোপায় ফুল, এই জিনিসটাই, পোশাক আদি, আমার একেবারে চেহারা, নতুন ওদের সবকিছু কাছে। বোধহয় ওনাদের কাছে ভালো লাগতো। এই যে একেবারে সব হুমড়ি খেয়ে ফুল দিয়ে ছবি তোলা, টেলিভিশন, রেডিও, পত্রিকার ফার্স্ট ইন্টারভিউ, পেজে হ্যাঁ। এত এত বেশি হয়েছে কেন, একটা নতুন দেশ, এক কথা হলো প্রথম দেশ স্বাধীন হয়েছে, সেটা একটা বিষয় ছিল। আর আমার পোশাক আদি, আমার চেহারা হয়তো আর একটা অ্যাড অ্যাড করেছিল। করেছিল নতুন তো মাত্রা। এই দুটো জিনিস। আর একটা জায়গায় আমি বলবো যে আমার জীবনের সব পূর্ণতা, আমি কম বেশি ছবির কথা বলবো না, আমি পূর্ণ। আমার যে কটা আমি দেশে বিদেশে আরও আছে, আমি পুরস্কার পেয়েছি। একটা দাওয়াতে গেলাম, ওই তাসখান ফেস্টিভ্যালে, বিভিন্ন আজারবাইজান, বুখারা, বহুত দেশ, অনেক দেশে গেছি। তো এক জায়গায় রাত্রেবেলার দাওয়াত, দাওয়াত মানে সবাইকে বাঙালি আমাদের দাওয়াত করেছে, মানে ফেস্টিভ্যালের কিছু লোকজন, ডিনার আর কি। ডিনার। তো খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, এর মধ্যে খাওয়া দাওয়া শেষ, হঠাৎ করে দেখি যে ওমা, আমার সেদিন সাদা শাড়ি লাল পাড় পরা ছিল। তো সবাই এসে আমার এখানে চুমো দিচ্ছে, এখানে চুমো দিচ্ছে, এখানে চুমো, আলটিমেটলি শেষ পর্যন্ত না পেরে শাড়ির মধ্যে হাতে চুমা, শাড়িতে চুমা। তো আমার এখন দুঃখ হয়, সেই সাদা শাড়িটা লিপস্টিকের অনেক দাগ ছিল। ও, তা আমি নারীরা লিপস্টিক দিয়ে চুমো দিচ্ছে যে হাতের এগুলো ভক্ত, ওরা কি ইয়েতে ভক্ত সব? কাপড়ে মানে দাগ। তো আমার এখন মনে হচ্ছে, ইস, আমি এত ভুল করছি, কেন আমি শাড়িটা রাখলাম না, রক্ষণাবেক্ষণ করলাম না। এটা দেখলে, এখন দেখলে কত খুশি হতো, দর্শকরাই হোক, আমি নিজেই হই, আমার ছেলে মেয়ে নাতি নাতনি দেখলে কত খুশি হতো যে কিরকম ভালোবাসা, তাদের বহিঃপ্রকাশ, যে ওসব তারা হিসাব করে না যে গালে লিপস্টিকের দাগ না শাড়িতে দাগ লাগলো, এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না। ম্যাটার না, হ্যাঁ। তো এইগুলো আমার খুব মনে পড়ে, আমি যখন একাকী থাকি আমার খুবই মনে পড়ে। তো আমাদের ওই ফেস্টিভ্যালে আমি চলচ্চিত্র থেকে মেয়েদের মধ্যে, আর খান আতাউর রহমান, আমরা দুজন গেছিলাম, আর সরকারি লোকজন যারকম যারা থাকে আমলা, ওরা হ্যাঁ, হ্যাঁ। ছিল, হ্যাঁ। তো আর ওখানে যখন ফেস্টিভ্যাল ওপেন হয় এবং ক্লোজিং স্টেজে ওই ফ্ল্যাগ টেনে ওপেনিং হয়, দেশের প্রত্যেক জি, জি। দেশের ফ্ল্যাগ, আর সবাই না, কিছু কিছু দেশ, বিরাট লম্বা দেশ। তো সেখানে আমাদের বাংলাদেশের পতাকা ধরে আমি দাঁড়িয়েছিলাম। আমার তখন গর্বে, আনন্দে, মানে আমার চোখ দুটো মানে অশ্রু সজল হয়ে গেছিল। মানে এত আনন্দ, এত ভালো লাগা, নিজের দেশের ফ্ল্যাগ উঠাচ্ছি, আবার ক্লোজিং এর সময় করছি, এগুলো খুব অনেক ব্যাপার। যাই হোক, পুরস্কারের প্রসঙ্গে ছিলাম, লাস্ট প্রশ্ন করি যে কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি যেটা 21শে পদক, স্বাধীনতা পদক, সেটা নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে, যেহেতু আপনি এখনো পাননি? শোনেন, আক্ষেপ বলতে মানুষের, প্রত্যেক মানুষের আক্ষেপ থাকে, তবে এটা সত্যি কথা যে আসলে পিছনের দিকে ফিরে তাকায় কেউ দেখে না, সবাই বর্তমান নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু পাশের দেশ যদি আপনি দেখেন যে তারা কিভাবে তাদের অতীতকে মূল্যায়ন করে সামনে টেনে নিয়ে আসে, তো সেই জিনিসটা হয়তো এখন আমি, যেহেতু আমি অনেক আগের অতীত হয়ে গেছে, এখন আমি কাজ টাজ করি না, করা হয় না বিভিন্ন কারণেও, সেই জন্য হয়তো তাদের নজরেও পড়ে নাই, মনেও আসে নাই, সেই জন্যই আমাকে হয়তো তারা দেয় নাই। কিন্তু সবাই বলে, যেটা আমার কানে এসছে, সবাই ক্ষোভ প্রকাশ করে যে এই পুরস্কারটা অনেক আগেই আপনাকে দেওয়া দেওয়া উচিত উচিত ছিল। ছিল।